আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শকবিন্দু, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম তিনি এত সুন্দর বক্তব্য দিতে জানেন, আমি আগে জানতাম না। আমি মনে করতাম তিনি বোধহয় লাজুক আর এরকম জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন না, কিন্তু গতকাল এত সুন্দর বক্তব্য দিয়েছেন, শুনলে আপনারা আবেগে আপ্লুত হয়ে যাবেন। সমাবেশের বক্তব্য, চলুন সেই ভিডিও, সম্পূর্ণ ভিডিও আমরা দেখে আসি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সলঙ্গ থানা জামাতের উদ্যোগে 2006 সালে 28শে অক্টোবর 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে পল্টনের লগি বৈঠার যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যে হত্যাকাণ্ডকে বাংলাদেশের মানুষ পল্টন হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করেছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি, সলঙ্গা থানা জামাতের সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা, সংগ্রামী জননেতা জনাব রাশেদুল ইসলাম শহীদ আজকের এই বিশাল জনসভার সম্মানিত বিশেষ অতিথি, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা ডক্টর প্রফেসর মাওলানা আব্দুস সামাদ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমানদাররা সকল অবস্থায় ভালো থাকবে। বিপদ আপদে আমরা আলহামদুলিল্লাহ বলবো, যুদ্ধের ময়দানে আমরা আলহামদুলিল্লাহ বলবো, লড়াইয়ের ময়দানে আমরা আলহামদুলিল্লাহ বলবো, মরার সময়ও আমরা আলহামদুলিল্লাহ বলবো। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, 28শে অক্টোবর 2006 সালে তখন আমি জামাত ইসলামের ঢাকা মহানগরী, অবিভক্ত ঢাকা মহানগরী, কিন্তু দুইটা উত্তর দক্ষিণ, অবিভক্ত ঢাকা মহানগরীর আমির ছিলাম। আমার সভাপতিত্বে সেই মিটিং হয়েছিল। আমাদের মিটিং ছিল 3টার সময়, বিকাল 3টায়। সিদ্ধান্ত ছিল বিএনপির মিটিং হবে বিএনপির অফিসের সামনে, আর আমাদের মিটিং হবে পল্টন বাইতুল মোকাররমের উত্তর গেটে, 2টাই 3টায়। এবং মিটিং থেকেই ওনারা বঙ্গভবনে যাবেন ক্ষমতা হস্তান্তর করার জন্য সন্ধ্যার পরে। কিন্তু তার 2 দিন আগে তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, উনি পল্টন ময়দানে মিটিং করে সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে উনি ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই হিসাবে কিন্তু তাদের সারা দেশেরই সন্ত্রাসীরা ওই দিন ঢাকায় আগমন করেছিল। এবং তারা, আমাদের মিটিং ছিল 3টায়, আমাদের লোকেরা সকালবেলা স্টেজ তৈরি করতেছিলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা শুধু ছিলেন অল্প কিছু। সেই সময় তারা সারা দেশ থেকে যেহেতু লোক এসেছে রাত্রে, তারা আকস্মিকভাবে আমাদের স্টেজ তৈরি করায় কর্মরত ভাইদের উপর তারা আক্রমণ করে, এবং সাথে সাথেই সেখানে তাদের আঘাতে 5 জন ভাই শহীদ হয়ে যায়, 6 জন।
এরপরে আরেকজন শহীদ হয় যখন বিকেলে আমাদের মিটিং চলছিল। আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন বক্তব্য রাখছিলেন, তখন মোহর মোহর গুলি চলছিল। আমি তো এমনি খুবই ঠান্ডা প্রকৃতির লোক ছিলেন, দরবেশ মানুষ, চতুর্দিক থেকে গুলি চলছে, আর উনি ওনার স্বভাব সুলভ ভাবে খুব ঠান্ডা ভাবে দেশ এবং জাতির উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য রেখেছেন এবং যথারীতি সেই মিটিং শেষ করেছেন। কিন্তু আপনারা দেখেছেন একটা দল, এই যে ফেসিবাদী সরকারের শেষের দিকে খালি সাউন্ড বয় গ্রেনেডের আওয়াজ শুনে আপনার স্টেজ মেজ ছেড়ে লাখ লাখ লোক পালায়া গায়ের উপর গায়ে লাগায়া 100-150 লোক আহত হয়েছিল। জানেন তো আমরা কোন দিনের কথা কইছি? তখন আমরা জেলে ছিলাম। তা আমি আজকে ওই দিনের আলোচনা বেশি করব না। দেশ আজকে বর্তমান বাংলাদেশের রাজনীতির উপরে এবং আমরা কি করতে চাই এটার উপরে আমি কয়েকটা কথা বলতে চাই। তবে যেহেতু 28 অক্টোবরের মিটিং, এই হত্যাকাণ্ড ছিল খুব নিষ্ঠুর হত্যাকাণ্ড। লগি বৈঠা দিয়া পিটায়া মানুষ মেরে সেই মৃত মানুষের লাশের উপর তারা নৃত্য করেছিল, সারা দুনিয়াবাসী এটা দেখেছিল। সেই মামলায় শেখ হাসিনা সহ 14 দলের নেতাদের নামে চার্জশিট হয়েছিল। সেই চার্জশিট হওয়ার পর, সেই ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজকের এই 28 অক্টোবরের এই বিশাল জনসভায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই। আমরা পল্টনের, আমরা ঢাকায়ও 28 অক্টোবর এই কয়েকদিন আগেই গিয়েছে, সেখানে আমরা মিটিংয়ে এই মামলা পুনর্জীবিত করে আমরা এই মামলার যাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে, অবশ্যই এদের অধিকাংশ গ্রেপ্তার এবং পলাতক, এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এটা হলো সরকারের দাবি এবং আজকের জনসভারও দাবি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার আন্দোলন করছে। আমরা কেন আল্লাহর আইন চাই? আমরা কেন সত্যকে শাসন চাই? আমরা এই কারণেই আল্লাহর আইন চাই। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের জীবনের মিশন ছিল, ভীষণ ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল মানব রচিত মতবাদের মূলোৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। আমরা এজন্যই আল্লাহর আইন চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, এই বিষয়ে কোনো মতভেদ তৈরি করো না। আল্লাহর এই নির্দেশ কি খালি জামাত ইসলামের জন্য না সবার জন্য? সবার জন্য। 1 নম্বর নির্দেশ ছিল মানব রচিত কোনো মতবাদ এই আল্লাহর জমিনে চলবে না। মানুষের তৈরি করে কোনো আইন চলবে না। আইন চলবে একমাত্র আল্লাহ। আর আল্লাহর আইন কায়েম করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজে। সুতরাং এ কারণে আমরা আল্লাহর আইন চাই। সৎলোকের শাসন আমরা কেন চাই? সৎলোকের শাসন আমরা এই কারণেই চাই, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? হ্যাঁ, ভুলে গেছেন? মনে আছে? 54 বছর। 54 বছর হলো আমাদের এই প্রিয় জন্মভূমি স্বাধীনতা লাভ করেছে। এই 54 বছরে এই বাংলাদেশ কয়টি দল শাসন করেছে? ভালো করে শুনে যান সবাই। অন্য দলের লোকেরা যারা আমার কথা শুনছেন তাদেরও আমি শোনার জন্য অনুরোধ করবো যে আমি কি কইতে চাইতেছি। 3টা দল শাসন করেছে। প্রথম স্বাধীনতা লাভের পরে যে দল আসছিল তারাই এই যে কয়েকদিন আগে পালায়া যা গেছে, কইতে চাই না কিন্তু মানুষ তো সেটাই কয়। আমার পালায়া গেছে খালি দেশেই থেকে পালায় নাই, মানে আলাদা দেশে চলে গেছে। যে সরকারকে বাংলাদেশের মানুষ ফেসিবাদী সরকার বলত,
এদের ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার আছে? এটা সবাই আপনারা জানেন। এটা হলো একটা দল। আর একটা দল মাঝখানে 9 বছর শাসন করছে বাংলাদেশ, তারাও কোনো নির্বাচনের তোয়াক্কা করে নাই। অতিরিক্ত ভারতের দালালি করার কারণে রাজনীতি থেকে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। এদের নাম আর কেউ নেয় না। নেয়? সে দলের নাম কি? হ্যাঁ, জাতীয় পার্টি। জাতীয় পার্টি আর আছে? নাই। তাহলে 3 দলের কয় দল গেল? আর থাকে কয় দল? আচ্ছা বলেন তো দেখি। যে দল আছে তারা আবার ক্ষমতায় যাবে চায়, চায় না? এই দল আগে ক্ষমতায় ছিল না? ছিল কি না? বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করেছে? 5 বার। মাশাআল্লাহ, সলঙ্গা তো পলিটিক্যাল জায়গা, সলঙ্গার লোকেরা ভালোই সচেতন আছে। আগে যখন তারা ক্ষমতায় ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের কপালে দুর্নীতির তিলক লাগিয়ে দিয়েছে তারা। তাদেরকে আমরা ধিক্কার জানাই, ওই সকল দল এবং নেতা নেত্রীদেরকে যারা বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে বাংলাদেশকে দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। এর নমুনা তারা 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এর নমুনা তারা কিছু দেখাইছে না? দেখাইছে কিনা? চান্দাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া, কোনটাই বাদ দেয় নাই। মানুষ বুঝে গেছে এই দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের মাটি সহ খায় ফেলবে। কি কথা ঠিক আছে কিনা? এই কারণে আমরা সৎ লোকের শাসন চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষেরা যদি ঈমানদার হয়ে যায় আর সৎলোক হয়, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান এবং জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দিব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষটল থেকে সচিবালয়ে নতুন স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামীর বাংলাদেশ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই যে দলের কথা কইতেছিলাম, 5ই আগস্টের পর আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই দলের নেতা কর্মীরা দেশের মালিক ভাব মনে হইতেছিল। তাদের হাব ভাব ওইরকম ছিল না? বলেন ছিল কি না? মনে হতো যে আওয়ামী লীগ যেহেতু নাই, মানুষ আর কোন জায়গায় যাবে, ওগারই ভোট দিব, মানে দেশ আন ওদের। এই জন্য নিজের মনে করেই এই চান্দাবাজি থেকে শিখে বালু খাওয়া, পাথর খাওয়া, যা যা আছে এ কামগুলি করছে। করে নাই? বলেন করছে কি না? করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তবে ইদানিং একটু থামছে আর কি, এই ভাব একটু কমছে না? কেন কমছে বলতে পারবেন নাকি? কমছে হলো, শুনে যান ভালো করে, ভাব একটু কমছে হলো 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো সাম্প্রতিক কালে গত 1 মাসে 4টে বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আর বাংলাদেশের 2nd পার্লামেন্ট খ্যাত ডাকসু, রাকসু, চাকসু এবং জাকসু। এই 4টে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ পুরনো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ শুধু নয়, পাকিস্তান থেকে শুরু করে এ পর্যন্ত কোন ছাত্র সংগঠন এখন পর্যন্ত একসাথে এই 4টি বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করতে পারে নাই। কোনোদিন কোন সরকারি দলও পারে নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এরপরে ভাব কেন কমছে? ওই দলের একজন সিনিয়র নেতাকে ডাকসু নির্বাচনের 3 দিন আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে ভাই, সিনিয়র নেতার নাম কইলাম না, এখন খুব বেজার আছে, যেহেতু নমিনেশন পায়নি তো এখন খুবই মন খারাপ, তার এজন্য আর নাম বললাম না। তো ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে ভাই, আর 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন?
উনি উত্তর দিচ্ছে কেন কয় নাই, কয় কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। সাংবাদিক আবার উল্টো আবার পাল্টা জিজ্ঞাসা করছে, ভাই ভোট হইতে এখনো হইলো না, আপনি কেমনে বুঝলেন যে ছাত্র দল পূর্ণ প্যানেলে পাশ করবে? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছাত্র দল ছাড়া আর কাক ভোট দিব, মানে কিরম জমিদারি ভাব আর কি, মানে যতই পালু খাক আর পাথর খাক আর চান্দাবাজি করুক আর দখলবাজি করুক, ভোট তাগারেই দিতে হইবে। ভাবটা এরকম না? কিন্তু ছাত্ররা কি দিছে, কি বেকুব? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি বেকুব? হ্যাঁ, সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কি রকম ভোট পাইছে শিবির? সব বিশ্ববিদ্যালয় শুনে যান ভালো করে, সকল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের, ইসলামী ছাত্র শিবিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্র দল, যারা ক্ষমতায় যাবার চায়। কোথাও কোন বিশ্ববিদ্যালয় 3 গুণ বেশি পেয়েছে, কোন বিশ্ববিদ্যালয় 4 গুণ বেশি পেয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে 5 গুণ বেশি ভোট পায় ছাত্র শিবির বিজয়ী হয়েছে। আর একটা কারণ হলো এই জরিপ করতেছে না, সবাই করতেছে কিনা? আমরাও করতেছি, আমাদের প্রতিদ্বন্দ্বী করতেছে, আবার বিভিন্ন সংস্থা করতেছে, আবার বিদেশিরাও করতেছে। সকল জরিপের রিপোর্ট যেমন আমাদের কাছে আছে, তাদের কাছে নাই। বাংলাদেশের মানুষ মনে করে ডাকসু রাকসু চাকসুতে যেমন বাংলাদেশের শিক্ষিত ছাত্র ছাত্রীরা, বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে রায় দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশের জনগণ নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এই একটা স্লোগানটি বন্ধ করে, এই ভয়ও কিছুটা তাদের মধ্যে ঢুকছে একটু। আরে এই ভয়ও তাদের মধ্যে একটু ঢুকছে যে বাংলাদেশ, আমি অনেক জায়গায় বলছি যে ভাই বাংলাদেশ আর আগের জায়গায় নাই, আছে আগের জায়গায় নেই, যে আপনি যা করবেন আর প্রতীক দেখলেই লাভতে পড়ব, ওই জায়গায় কি আছে? ওই জায়গায় এখন নাই। এতদিন তারা তাদের ছাত্র সংগঠন বলতো এবং সাংবাদিকরাও কইতো, আবার কিছু সুশীল বাবু আছে না, তারাও কইতো যে সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র দল। এখন আর ওই স্লোগান দেয় না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের আর একটা কথা কয়ে দিই, বিএনপি অনেক বড় দল, এটা সঠিক, কিন্তু নট পপুলার দল, নট জনপ্রিয় দল। জামাত ইসলামী বড় দল এবং বাংলাদেশে বর্তমানে সবচাইতে জনপ্রিয় দল। বাংলাদেশের সব মানুষ এখন, রিক্সাওয়ালা জিজ্ঞাসা করেন যে ভাই আগামী নির্বাচনে ভোট দিবেন কাকে, বলবো দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে হিন্দুকে জিজ্ঞাসা করেন ভোট দিবেন কাক, বলবো দাঁড়িপাল্লা। মহিলাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আগামী নির্বাচনে ভোট দিবেন কাক, ভাই জামাত। কি বলে কিনা বলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বাংলাদেশে। সেই জোয়ার সিরাজগঞ্জে লাগে নাই? লাগছে কি না? সিরাজগঞ্জ জোয়ার তো আগেই আছে, উল্লাপাড়া জোয়ার আগেই আছে না? আমাদের রায়গঞ্জ তারাসের জোয়ার আগেই আছে না? আছে কিনা বলেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা রায়গঞ্জ তারাস থেকে যাকে মনোনয়ন দিয়েছি, আপনার বক্তৃতা শুনলেন, অনেক বড় আলেম, বাংলাদেশে পিএইচডি হোল্ডার, একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন লম্বা সময়, ফুল প্রফেসর। এই যে আমাদের কলেজের যারা মাস্টারি করে তারা কিন্তু কয় অধ্যাপক, কয় কিনা? উনি ওই রকম অধ্যাপক না, আর ফুল অধ্যাপক। আমার কথা কি বুঝতে পারছেন? এরকম একটা যোগ্য লোককে আমরা রায়গঞ্জ তারা সে মনোনয়ন দিয়েছি। খুশি হন নাই আপনারা? হ্যাঁ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরকম একটা পরিস্থিতিতে জনগণ আমাদেরকে, সাংবাদিকরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে খান ভাই, জনগণ যদি আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়
তাহলে আপনারা 1 নম্বরের প্রায়োরিটি কি দেবেন? আমরা খুব খোলামেলা বলি, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা রাজা হব না, আমরা বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব বাংলাদেশের জনগণের সেবক, আর বাংলাদেশের মানুষ হবেন আমাদের বন্ধু এবং ভাই আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে আমাদের প্রিয় এই দেশটাকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আর 1 নম্বর প্রায়োরিটি দেব, আমরা করাপশন ফ্রি বাংলাদেশ বানাবো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাবো। আমরা বাংলাদেশে সম্পদে ভরপুর এই বাংলাদেশ, শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে গিয়ে ঘোরার দরকার হবে না। আমি মজা করে অনেক বড় বড় মিটিং এও বলেছি যে ভিক্ষা করে পোলাও খাওয়া ভালো না কাম করে ডাল দেওয়া খাওয়া ভালো? আপনারা কোনটা পছন্দ করেন? চান্দাবাজি করে তেল তেলা চলা ভালো না কাম করে আলু ভর্তা খাওয়া ভালো? কি চান্দাবাজি জায়েজ না না জায়েজ? ভিক্ষা করা জায়েজ না না জায়েজ? ভিক্ষা করাটা খারাপ জায়েজ, আর চান্দাবাজি করা হলে হারাম। আমরা বলবো যারা বেশি চান্দাবাজি, যাদের অভাব বেশি, এই যে সলঙ্গার যে মোড় আছে না, বিভিন্ন থাল নিয়ে বসে যান, থাল নিয়ে বসে যান, এটা ভালো কাজ। চান্দাবাজি সে তো অনেক ভালো। আচ্ছা বলেন, আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, চান্দাবাজির সংখ্যা বেশি না কম? হাতে গোনা খুব কম। এটা বন্ধ করা যায় না? বন্ধ করতে হলে এই ভালো মানুষ যারা আছেন তাকে শক্ত হইতে হবে। ভালো মানুষরা তো ভদ্রলোক। আমি একটা ছোট্ট ঘটনা কই। আমাদের উল্লাপাড়ায় আশেপাশে, উল্লাপাড়া আশেপাশে একটা বড় গ্রামের এক দলের এক নেতা, সে ওই গ্রামের এক জামাইয়ের কাছে, জামাই বোঝেন তো, জামাই কাছে টাকা আছে, চান্দা চাইছে কয় লাখ, 5 লাখ, বেশি চায় না। কিন্তু ওই গোষ্ঠী আবার, ওই জামাই সাহেবের শ্বশুরের গোষ্ঠী আবার খুব হেডামালা, অনেক লোকজন। এই খবর শ্বশুর বাড়ি দিছে, শ্বশুর বাড়ির লোকেরা ভাই বাইস্তা সহ মিলে 10-15 জন গেছে ওই বাহাদুরের বাড়িতে, যে চান্দা চাইছে। সে আবার অনেক বড় মানুষের ছেলে ছিল এক সময়। আগের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যায় কলার ধৈর্য তাই নিয়েছে বাইরে, চল চান্দা দেবো, কোন জায়গায় নিবি, চল ওই জায়গায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? এরপরে গোষ্ঠী শুদ্ধ আইসিয়া মাপ চায়া তারপরে ওখান থেকে তাকে ছাড়াই নিয়ে গেছে। আচ্ছা বলেন যে এই ঘটনা 2-4 জায়গায় ঘটতে থাকে আর চান্দাবাজিতে খুঁজে পাওয়া যাবে? এই রায়গঞ্জই খবর, এখানে যে শুনলাম এক নেতা, এক কলেজের প্রিন্সিপাল ছিল, 5ই আগস্টের পর পালায় গেছে, তাকে আবার বসানোর জন্য 10 লাখ দিছে, বুঝে না 10 লাখেও না, আরো 10 লাখ দেওয়া। নাম কইলে সবাই চিনবেন, একজনও আছে না, না সবাই চিনবেন, এই জন্য কইলাম না। আপনারা কি চান্দাবাজি আর চলতে দিবেন? আমরা এই চান্দাবাজি বন্ধ করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ যদি আমাদেরকে দেন, জনগণ সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে ভাই আপনারা মহিলাদেরকে নিয়ে কি করবেন, ঘরে ঢুকাবেন নাকি? এরকম একটা অপপ্রচার আগে ছিল না, এখন একটু কমছে। এটা কেন কমছে বলতে পারবেন নাকি? ডাকসু, রাকসু, চাকসুতে মেয়েরা, সাধারণ মেয়েরা, আমাদের দলীয় মেয়েরা না, সাধারণ মেয়েরা যেভাবে ছাত্র শিবিরের পক্ষে লড়াই করেছে, ভূমিকা রেখেছে, তাদেরকে বলছে এরা রক কাটে, এই করে ওই করে। আর সাধারণ মেয়েরা কি বলছে মিডিয়ায়, আমরা তো 5ই আগস্টের পর তাদের তো আমরা 1 টাকা এরকম কাজ করতে দেখলাম না, বলছে না? বলছে এদের বিরুদ্ধে মিথ্যাচার চালানো হয়েছে। সাধারণ মেয়েরা বলেছে আমরা দেখছি ছাত্র শিবিরের ছেলেরা মেধাবী, ভদ্র, ভালো আচরণ করে, মেয়েদের ওড়না টাইনা ধরে না। একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই ছাত্র শিবিরকে, একজন মেয়েকে জিজ্ঞাসা করছে যে তুমি তো বোরকা টোরকা কিছুই পড়ো না, এরকম অবস্থায় ছাত্র শিবিরকে ভোট দিলে কেন? তখন মেয়েটা বলছে শিবিরকে ভোট দিছি এই কারণে, শিবিরের ছেলেরা মেধাবী, ভদ্র, আচরণ ভালো, মেয়েদের ওড়না টাইনা ধরে না, আর ওরা সবচাইতে মেয়েদের জন্য নিরাপদ।
আর আমি বক্তৃতায় বলি, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, মেয়েরা আর্মি অফিসার হবে, বিসিএস অফিসার হবে, পুলিশ অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ইনশাআল্লাহ। যে ব্যাংকের কাস্টমার হবে শুধু মহিলা, ভালো হবে না? তাহলে আমাদের দেশের মা বোনদের পুরুষের সাথে ব্যাংকের লাইন দিয়ে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নেওয়ার দরকার হবে না। এরকম একটা ব্যবস্থা হোক। আপনারা চান না এটা? আমাদের মা বোনেরা চায় না? অবশ্যই চায়। আমাদেরকে প্রশ্ন করে সাংবাদিকরা, হিন্দুদের ব্যাপারে আপনারা কি করবেন? আমরা পরিষ্কার ভাবে বলি, সময় নাই বিস্তারিত বলা যাবে না, পরিষ্কার ভাবে বলি, সবচাইতে নিরাপদ থাকবে হিন্দুরা। জামাত ক্ষমতায় এসে ইসলামের নীতি, জামাত ইসলামের নীতি, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমরা বিশ্বাস করি একজন মুসলিম নাগরিক যে নাগরিক সুবিধা পাবে, একজন অমুসলিমও সেই সকল সুবিধা পাবে। একজন মুসলিম নাগরিক যে ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও তার সকল ধর্মীয় অধিকার পাবে। আর 5ই আগস্টের পর থেকে যখন 8 তারিখ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব সরকার গঠন করার আগ পর্যন্ত, যখন দেশে কোনো সরকার ছিল না, এই জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে, যার কারণে বাংলাদেশের হিন্দুরা এখন মনে করে জামাতই তারা তাদের জন্য নিরাপদ ঠিকানা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ করার আগে আমি সাহেবটাই দাবি দেবেন কথা বলতে চাই। আচ্ছা, এরপরে দেশের বর্তমান রাজনীতির দু একটা কথা কই, আমার কথা শেষ করি। আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা সংকট চলতেছে, টানা হেঁচড়া চলতেছে গণভোট নিয়ে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই তারা ঘোষণা দিয়েছেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার করবেন, পুলিশের মৌলিক সংস্কার করবেন। এরকম 6টা কমিশন গঠন হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকেও এই 6টা কমিশনের সংস্কার প্রস্তাব আমরা সরকারের কাছে জমা দিয়েছি। জামাতের পক্ষ থেকে আমিও একটা ডিপার্টমেন্টের সংস্কারের কমিটির চেয়ারম্যান ছিলাম, সেটা হল পুলিশ সংস্কার কমিটি। আমরাও জমা দিয়েছি, অন্য দলও জমা দিয়েছে, এবং আপনারা দেখেছেন আমি সেই সংস্কার কমিটির মিটিংয়ে প্রতিনিয়ত গিয়েছি। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, আর 19টি বিষয়ে আমাদের দেশের একটা বড় দল তারা একমত হয়নি। যেমন আমরা সবাই একমত হয়েছি, কোন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকিতে মানুষের ফেসিবাদী হওয়ার ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করে, আজীবন থাকার চিন্তা থাকে। আমরা বলেছি একই ব্যক্তি, সবাই বলছে এটা একমত, আমরা সবাই আমরা বলেছি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান, কি বলে, দলের প্রধান হইতে পারবে না। এক্ষেত্রেও তারা না বলছি। সব মিলে আরো বেশ কিছু মৌলিক, কেয়ারটেকার সরকার কিভাবে গঠিত হবে, আরো মৌলিক কিছু সংস্কার সহ জুলাই সনদ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা তাদের জাতির কাছে ওয়াদা ছিল। সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্যই অনেকগুলি অপশন সংস্কার কমিশন আমাদের সামনে পেশ করেছে। অনেক আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আইনি ভিত্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হবে হলো গণভোটে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচন হবে, এর সিদ্ধান্ত। সরকার কেন গড়িমসি করছে আমরা বুঝতে পারছি না। একটা দল বলতেছে যে না, একদিনই হবে গণভোট, হানার ভোট আর দাঁড়িপাল্লা দানের শীষের ভোট একদিনই হবে। আমরা বলেছি এইটা সুবিধা হবে না। কেন সুবিধা হবে না? দাঁড়িপাল্লার
লোকেরা ওই দিন দাঁড়িপাল্লাকে বিজয়ী করার ব্যস্ত থাকবে, ধানের শীষের লোকেরা ধানের শেষকে বিজয়ী করার ব্যস্ত থাকবে। তাহলে হানা ভোট হারায় যান। হানা ভোট হারায় গেলে আপনার গণভোটের রেজাল্ট কি হবে? এই জন্য আমরা বলছি আগে হইতে হবে, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। আমরা বিশ্বাস করি ইতিমধ্যেই আপনারা অনলাইনে একটা জরিপ হয়েছে, সেই জরিপে শতকরা 80% ভোটার হার পক্ষে মত দিয়েছে। কার পক্ষে মত দিয়েছে? হার পক্ষে মত দিয়েছে। জুলাই সনদ যেটা ঘোষণা করা হয়েছে এটার পক্ষে মত দিয়েছে। এটা কিন্তু তারা টের পাইছে। টের পাই এই যে এলোমেলো কথা কই, একটা শব্দ করেছিলাম তখন আজকে পেলাম না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আজকের এই বিশাল জনসভা থেকে গণভোট নিয়ে কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে গণভোট দেওয়ার ঘোষণা দিয়ে দিন। গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এবং মধ্য ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে সেই দিনই জাতীয় নির্বাচন করতে হবে। কেউ কেউ বলছেন গণভোট নিয়ে যারা বাড়াবাড়ি করতেছেন তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতেছে। আমরা তাদেরকে বলি, ভাই আপনারা যে কি পারেন আমাদের তো জানা আছে, কেমনে দৌড়াইছিলেন সব তো আমরা জানি। আজকে তো মেলা বেশ লম্বা লম্বা কথা কন। কাজেই ষড়যন্ত্র আমরা করছি নয়, আপনারা ষড়যন্ত্র করছেন পরাজয়ের ভয়ে। এটা জাতি জানেন। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সকল ইসলামী দল আমরা একসাথে এই গণভোটের জন্য আন্দোলন করছি রাজপথে। আপনারা দেখতেছেন না? সংগ্রামী ভাই এবং বন্ধু, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন ডাইমেনশন। ইসলামী দলগুলি পীর মাশায়েখ আলেম ওলামা ইসলাম পছন্দ করে, এরপরে দেশপ্রেমিক সমমনা দল আমরা সবাই এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো নির্বাচনকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আর একটা কথা বলে যাই, আমাদের কাছে খবর আছে সরকারে যারা আছেন এদের কেউ কেউ আমরা লক্ষ্য করছি একটা দলকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের কাছে বলবো, ভাই দল করার যদি শখ থাকে বলে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আমাদের মতো রাস্তায় আসেন, যতই চিল্লি করতে চান করেন, কেউ না করবো না। কিন্তু নিরপেক্ষ সরকারের যায়া আর সরকারের বেতন খায়া একটা দলের পক্ষে কাজ করবেন, আপনারা মেহরবানি করে জাতির কাছে চিহ্নিত হবেন না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমরা সরকারের একটা আহ্বান জানাবো একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। ভোটারদের স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা এখনই শুনছি কোন কোন জায়গায় ভোটারদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবেন। এই বাংলাদেশে কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে কাউকে আর চাঁদাবাজি মাস্তানি ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। আমরা খবর পাচ্ছি কেউ কেউ আওয়ামী স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছেন। ভাইরা আমার, স্বপ্ন ভুলে যান, স্বপ্ন ভুলে যান। বাংলাদেশে আর সেই যে বাংলাদেশের মানুষ আর সেই জায়গায় নাই। মাথায় রেখেন, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে ফেসিবাদের বিদায় হয় নাই, কোন রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই। যে বিশ্ববিদ্যালয়ে শিবির বিজয়ী হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই গোটা সংস্কারের আন্দোলনে গোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনে এক পর্যায়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মেহনতি মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদের বিদায় হয়েছে। এই লোকদের কিন্তু 2000 লোক শহীদ হয়েছে, 40,000 আহত পঙ্গু হয়েছে, বাকি লোক পাইছে আছে না মরে গেছে। কাজেই সবাইকে মাথায় এটা রাখতে হবে। আপনারা যা খুশি তাহাই করিবেন, আর লোকেরা তাকায় তাকায় আঙ্গুল চুষবে, এটা মনে করার কোন কারণ নাই। আপনারা পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলবেন চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে,
ভোট ডাকাতদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত আধুনিক মানবিক ইসলামের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি এরকম একটা রাষ্ট্র চান না? কারা কারা চান এরকম একটা হাত তুলে? এরকম একটা রাষ্ট্র আমরা চাই। আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের একটি রাষ্ট্র গড়ে তুলবো। এর জন্য আমি আজকের এই জনসভায় যে সকল ভাই বোনেরা এসেছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই দায়িত্ব খেয়াল জামাতের না সবার? সবার। এর জন্য আজ থেকে আমরা গ্রামে গঞ্জে সর্বত্রই আমরা ভোটারদের কাছে যাব, দাড়িপাল্লার কথা বলবো, খান সাহেবের কথা বলবো, ডক্টর সামাদ সাহেবের কথা বলবো। আমাদের সালাম আপনারা জনগণের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনারা কি দায়িত্ব নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার কাছে এই এলাকার অনেকগুলি দাবি, এটা তোমরা পড়বে না? আমি পড়ি। আচ্ছা আচ্ছা, পড়ে দাও তাদের আজান। সম্মানিত উপস্থিতি, শালংমারা থানা জামাত